এই যে ললি, এসেছিস? আয় আয়, ভেতরে আয়। আয়, বস বস। তারপর কি খবর বল? হ্যাঁ, একটু ঠান্ডা জল খা। তারপরে আমি চা জল খাবার আনছি। তারপর কখন তুই বেরিয়েছিস? আমি বসে আছি সেই কখন থেকে, এই এলি বলে। তা তোর তো আর আজকে আর আসার সময়ই হয় না। তা কেন? আসার সময় হয় না বলিস না। তবে দিদি কিছু কম করেছে বটেই না, ফিল করার ব্যাপারটা জানিস না। তার জানার সময় হলো কোথায় বল? বাবা বললো বিয়ে কর, হয়ে গেল বিয়ে। না বলার উপায় ছিল কি? ও, তারপর তো বেশ সুখেই আছিস। আর চিনবকে নাকে দড়ি দিয়ে রেখেছিস, আর সে জমকুম করেই চলেছে। আর বল, কেমন আছিস? বিয়ে ভালো, বেশ ভালো। জানিস তোর এই কলকাতাতে চাকরির খবর পাওয়ার পর থেকে তো আমিও নাচছি দুহাত তুলে। দেখ, তুই বিকম পাস করে এখানেই ভালো চাকরি পেলি, তারপর সেই চাকরিতে প্রমোশন নিয়ে কলকাতা। ভাই, তুই যে প্রেমে ফাঁদে পা দিয়েছিস তা তখনই কিন্তু বেশ বোঝা গেছে। তাহলে এরপর প্ল্যানটা কি? শুভস্য শীঘ্র। তুই যতই নাচিস দিদি, আমি কিন্তু বেশ চিন্তায় আছি। ভাবছি অত কেম। আরে আমিও কিছু ভাবছি না, তোর জামাইবাবুর সাথেও এই নিয়ে কথা হচ্ছে। জানিস, এদিকে কাল কিন্তু মাও ফোনে বলছিল ললিত চাকরি নিয়ে কলকাতা যাচ্ছে, একা একা আর কতদিনই বা থাকবে। পুজোটা যাক, তারপর ওর সাথে এই নিয়ে কথা বলবো। আচ্ছা শোন, মা কিন্তু আমাকে ভালো মেয়ের খোঁজ করতে বলছে। ভালো মেয়ের খোঁজ? দাঁড়া দাঁড়া, মা তো বকুলকে তোর এখানে একদিন দেখেছিল, তারপরে বলেনি যে মেয়েটি বেশ লক্ষ্মীমন্ত, আমাদের ললিতের একটা বউ হলে বেশ হয়, কাজে আই এম হাফ দাঁড়িয়ে। কিন্তু দিদি, সমস্যাটা তো ওই দিকে, দিকটা আগে ম্যানেজ করতে হবে। বাট জিম্মু গেল কোথায়? দেখছি না যে। এই রাধাকে ছেড়ে কৃষ্ণ গেলেন কোথায়? তুই না বড্ড বাজে হয়েছিস। তোর জামাইবাবু গেছে বাজারে, এই এসে যাবে এক্ষুনি। হ্যাঁ রে, তোকে নতুন চাকরিতে জয়েন করতে হবে কবে? আর আমাদের বকুল, সেই বা কি বলছে? মহারানী এখানেই আসবেন বলেছেন। তোর সাথে তো আমি অনেক কথা আছে। কদিন আগে আমাকে বলছিল বটে। দিদি, এবার তো আমাদের এখান থেকে যেতে হবে। আমার গবেষণার পিএইচডি করার চান্স পেলাম কলকাতাতে, ওর চাকরিটাও তো হলো কলকাতাতে, তাই এবার তো এখান থেকে যেতে হবে। আচ্ছা, এরপর কি বিয়ের কথা ভাবছিস তো নাকি? আর বকুলের মা বাবা, ওনারা কি বলে? ওইটাই তো এক সমস্যা। ওই বকুলের ওই দুর্দান্ত প্রতাপ রিটায়ার্ড জর্জ বাবা, তাকে রাজি করানোটাই তো হচ্ছে সমস্যা দিদি। কিন্তু এই যে শালা বাবু, কতক্ষণ আর ঘড়ি দেখতে হবে না। দেখো কে এসেছে। আরে বকুল, এসো এসো এসো। তোমার কথাই হচ্ছিল, তোমার গবেষণা, ওর চাকরি তোমাদের নাকি খুব চিন্তায় ফেলেছে। চিন্তায় ভাবনায় আমাদের ললিত একেবারে বাংলা ছেড়ে সংস্কৃত বলছে। বলে কি না ও তো কি না না ঠাট্টা। কিন্তু তোমরা দুজনেই তো শুনছি নেক্সট স্টেপের কথা ভাবছো। তা পুজোতে বাড়িতে যাচ্ছ, মা বাবাকে বলবে তো তোমাদের এই সম্পর্কের কথা? না গো দিদি, ব্যাপারটা না মোটেও সহজ হবে না। আমার বাবা না মেজাজে একটা বাঘ, মানে বেশ স্ট্রিক্ট। তার জমানায় বিয়ে তিনি দেবেন, বিয়ে করা যাবে না। প্রেম কভি নেই, জানতে পারলে হাত পা সামনে রাখতে হবে। আরে অত ভয় পাওয়ার কিছু নেই।
আমরা তো আসি নাকি, উপায় একটা হবে। তোমরা সিনেমায় দেখোনি ওই জবরদস্ত বাবা চৌ বিশ্বাস, ওই সুচিত্রা সেনের একটা ভূকম্পনে কেমন কবুকা, তুই যা পুলিশ মা বলে জামাইকে এসো এসো বাবুনি বলে ঘরে খোলা সিন্দুক দেখিয়ে দিচ্ছি। খোলা সিঁদুর? হ্যাঁ, মানে একেবারে মনে প্রাণে আপন। আহা, ঠাট্টা নয়, আমার তো দেখছি প্রাণ সংশয়। প্রাণ সংশয়? কেন, প্রেম করার সময় মনে ছিল না? আরে তুমি তো বলেছিলে দিদি জামাই বাবুর কাছে চলো, তাদের কাছে নাকি এক্সপার্ট ওপিনিয়ন, সমস্যা সমাধানের পথ পাওয়া যেতে পারে। দেখো, বাবা কিন্তু ছেলে দেখতে শুরু করেছে। বেশি দেরি করলে অন্য এক সেট দিদি জামাইবাবু আসরে এন্ট্রি নিয়ে নেবেন। অন্য এক সেট দিদি জামাই বাবু কবে নেই, আমাদের বিয়ে হবে, করেंगे क्या मरेंगे। আরে দ্যাটস দ্য স্পেশাল। তবে তার আগে দেরি এই অধমের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করুন। শুনলাম আজ অষ্টমী রাতে ভালো ভালো রান্না হয়েছে, তো আপনি উদাহরণ একটা ব্যবস্থা করুন। আরে সেই তো খাবার হবে খুব, কিন্তু তার আগে এই প্রেমিক যুগলে এদের সমস্যার তো একটা সমাধান করতে হয় নাকি? আরে ভয় পেও না বৎস, I am full of ideas. We must march ahead. আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আচ্ছা, এদিকে এসে সব বরদিন অমৃত পুত্র, তুমি রাজকন্যা আর রাজত্ব দুটোই পাবে। জামাই বাবু, নমস্কার। পরবর্তী দৃশ্যে পর্দা ওঠার আগে একটু কিছু কথা বলার আছে। আজকের নাটকটি বিশিষ্ট সাহিত্যিক বিমল করের রচনার উপর ভিত্তি করে ৮০ দশকে দূরদর্শনে প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক থেকে অনুপ্রাণিত। এ প্রসঙ্গে অবশ্যই উল্লেখযোগ্য যে অনেক সন্ধান করেও আমরা মূল রচনাটি খুঁজে পাইনি। আমরা ধারাবাহিকটিকে ব্যবহার করেছি এবং মঞ্চায়নে উপযুক্ত করার প্রয়োজনে কিছু পরিবর্তন সংযোজনের পর আজকের এই নিবেদন। তবে মূল রচনার অন্তর্নিহিত মর্ম, আবেগ ও ভাবধারাকে অক্ষুণ্ণ রাখার আন্তরিক চেষ্টা আমাদের ছিল। গল্পের পটভূমি ৭০ কিংবা ৮০ দশকে। সেই সময় যখন ছিল না স্মার্টফোন, যখন ছিল না চটচলতি আজকের দিনের সামাজিক যোগাযোগ মাধ্যম, তখন মানুষ মুখোমুখি বসে কথা বলতো, চিঠির মাধ্যমে অনুভূতি প্রকাশ করত এবং প্রতীক্ষায় থাকতো পরবর্তী সাক্ষাতের সেই মুহূর্তটির জন্য। আমরা বিশ্বাস করি আজকের এই নাটক আপনাদের অনেককেই ফিরিয়ে নিয়ে যাবে অতীতে সেই অম্ল মধুর স্নিগ্ধ আবেগ ঘন স্মৃতি মধুর দিনগুলোতে। এইমাত্র যা প্রত্যক্ষ করলেন তাতে স্পষ্ট সেই রকম একটা সময় দুজন তরুণ তরুণী জীবনের এক মোহময় মুহূর্তে দাঁড়িয়ে তাদের ভালোবাসার আকাঙ্ক্ষিত পরিণতির অপেক্ষায়। তবে রোমিও জুলিয়েটই হোক বা ললিত বকুল হোক, প্রেম কি বাধাহীন হবে?
এখানেও রয়েছে বাধা, সমস্যা। এই প্রেমিক যুগলের ভবিতব্য কি হতে চলেছে? ললিত কি শেষ পর্যন্ত পাবে তার রাজকন্যাকে? আর জামাইবাবু দেয়া আশ্বাস, সে কি বাস্তবে রূপ নেবে? আর বকুল, সে তো ইতিমধ্যেই রওনা হয়েছে নিজের বাড়ির পথে। ললিত কি হয়, কি হয়, কি জানি কি হয়। এইসব প্রশ্নের উত্তর পেতে চলুন নাটকে যাই আবার ফিরে। অনুগ্রহ করে সঙ্গে থাকুন, দৃষ্টি রাখুন মঞ্চের দিকে এবং উপভোগ করুন আজকের নাটক ঘুঘু। জল খাবারে আর লুচি দিও না। আগে তো লুচি খেতে ভালোবাসতিস, হস্টেলে কি না কি ছাই করা খাস। লুচি এখনো ভালোবাসি, তবে লুচিতে অনেক ফ্যাট আছে মা। দু চারখানা লুচিতে কি আর আমার ঘি আছে রে? তাছাড়া জানিস, তেল, ঘি, দুধ, মাখন এইসব খেতে হয়, একটু শরীর স্বাস্থ্য ভালো হয়। হ্যাঁ, তোমার শরীর স্বাস্থ্য ভালো মানে তো দৈর্ঘ্যে আর প্রস্থে। না বাবা, আমি এই বেশ ভালো আছি। আর শোন, তুই আমার স্বাস্থ্য নিয়ে কোনো কথা বলবি না। জানিস আমার শ্বশুর মশাই কি বলতেন? বলতেন লক্ষ্মীর ঘট, লক্ষ্মীর ঘট। আজকাল মেয়েদের এই এক হয়েছে, রোগা রোগা। ওই তো টিভিতে বিশ্ব সুন্দরীদের দেখি, কি রকম চিনসি আনসির মতো চেহারা, খুব বিচ্ছিরি দেখতে লাগে। মা, যুগে যুগে কালে কালে মন বদলায়, তাই আমি স্লিম থাকারই চেষ্টা করছি। কে স্লিম হচ্ছে? কে আবার? তোমার মেয়ে। তাই বলো, আমি ভাবলাম তুমি নিজের কথা বলছো। ওই গেছে আমার এই বুড়ো বয়সের আনসির মতো চেহারা করা। ঠিক বলেছো। ভুল করেও ওই এই বয়সে ওই কাজটা করতে যেও না। আচ্ছা, এই শোনো, একটা চিঠি এসেছে। ওই 1 মাসের জন্য একজনরা আমাদের এই ঘর ভাড়া দিতে চায়, আর আগাম টাকাও পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, কলা বাগানে তোমার কোনো আত্মীয় থাকে নাকি? তোমার মুখে তো কোনোদিন ওর নাম শুনিনি। আর কে ব্যক্তি, খবর পেলো কোত্থেকে আমাদের? হ্যাঁ, এই না, শুরু হয়ে গেল জজ সাহেবের প্রশ্নের ঝড়। আরে বাবা, ভাবতে দেবে তো একটু। কি একটা বাগান বললে? কলা বাগান। হ্যাঁ, আমার মাস্তুতো দিদির মেয়ের ননদের দেহ মনে পড়েছে। এই কি যেন পদবি ছিল, মজুমদার। দেখিনি কখনো, মায়ের কাছে শুনেছিল। ও কেন আসবে? মেয়ের
বাজার করতে? ও বাবা, তোমার মাসতুতো দিদির মেয়ের ননদের দেওর। তাই তো। কিন্তু চিঠি পাঠিয়েছে দীনেশ মজুমদার, চেনো তাকে? আরে বিয়ে বাজার নয়, কলকাতায় আসছে কিছুদিন, এর জন্য আমি কিছুদিন থাকতে এখানে। হ্যাঁ, শুনেছিলাম ওরা অনেক বড় লোক। ওই গেছে তো অনেক ভাঙা বাড়িতে থাকতে আসতে। আরে চিঠিটা পড়ে দেখো না, আরে আগাম টাকা তো পাঠিয়ে দিয়েছে। কই দেখি বাবা, চিঠিটা দেখি দেখি। ওমা, এই ভদ্রলোক তো কালই এসে পড়বে। সে কি কালই? তাহলে তো ঘরটা গোছাতে হয়। কুটুম আসবে, ঘর সাজাও, ঘর পরিষ্কার করো। দেখো, খোটা দিও না বলছি, একদম খোটা দিও না। কুটুম হোক আর যাই হোক, পয়সা দিয়ে থাকছি। আর সাজাবার মধ্যে কি আছে? ওই তো একটা ভাঙা আলনা আর ছাদ পোকাওয়ালা খাট। সে কি ভদ্রলোক এসে ওই ছাদ পোকাওয়ালা তক্তায় শোবেন কি করে? ভদ্রলোক? এই শোনো, ওই ছেলে বউ বাচ্চা এদিকে না থাকলে কিন্তু আমি থাকতে দেবো না বলে দিলাম। হ্যাঁ, আরে ফ্যামিলি ম্যান না বললে আমি কি ঘর ভাড়া দিতাম নাকি? আগামী টাকাও আমি নিতাম না। হ্যাঁ, আরে তুমি দেখো, তুমি ওইসব কথা চিন্তা করবে না, তুমি শুধু ঘর পরিষ্কার করার কথা। বাবা, আমি খালি খাট সাজাবো, আর কোনো কথা বলতে পারবো না। তুমি তো খালি কথাই বলে চলেছো। শুনলি বাবা, শুনলি? আমি নাকি কোনো কাজ করি না, খালি কথাই বলি। মা, বাবা তো শুধু কথাই বলে। আচ্ছা, এই কথার কচকচানি হবে না একটু গরম জল পাওয়া যাবে চানের জন্য? শোনো বাবা, শোনো, আমি তোমার গরম জলের সব ব্যবস্থা করে এসেছি। তুমি কল করে দাও। হ্যাঁ, আচ্ছা মা, হ্যাঁ বল, শঙ্করটা কবে আসবে গো? আসবে। তুই এসেছিস, শঙ্কর আসবে না? তবে কি জানিস, আজকাল না শঙ্কর ঘন ঘন বাড়ি যাচ্ছে। কি ব্যাপার ঠিক জানি না, তবে তো পিসিকে বলে এসেছে তুই এখন এসেছিস, ও পুজোতে কলকাতাতে আসবে। আজ সকালে এসে পড়ার কথা। ঠিক আছে মা, শঙ্করদা যখন আসছে, শঙ্করদাকে নিয়েই ঘরটা একটু পরিষ্কার করার ব্যবস্থা করে নেব। তা ঠিক আছে। শোন মা, তোর বাবা আর আমি ভাবছিলাম এবার তোর জন্য একটু বিয়ের সম্বন্ধে দেখাশোনা করব। মা, আমি এই দিল্লি থেকে বাড়ি এলাম, তুমি যদি এখনই বিয়ের কথা বলো, আমি কিন্তু কালই দিল্লি চলে যাব। করছিস কেন? আমাদের তো বয়স হয়েছে, একটু দেখাশোনা করবে নি। আচ্ছা শোন, জোর কটা দিন কিছু বল, তারপরে দেখা যাবে। যাই দেখি তোর বাবা আবার কি গন্ডগোল বাঁধাবে। আমি বলছি মামার সাথে দেখা হলো, আজকে নাকি তাদের আসার কথা, তো তাদের নিতে স্টেশনে যেতে হবে। হ্যাঁ, মার কে যেন আত্মীয় বলে যেন কুটুম আসবে, তা আমার ঘর ধার করেছে ওই ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখা। আচ্ছা শোনো, এসে পড়েছো যখন হাত লাগাতে হবে কিন্তু। আচ্ছা, মা বলছিল তুমি নাকি আজকাল খুব ঘন ঘন বাড়ি যাচ্ছ।
বলছো নাকি? এই বলো না, বলো না। আরে কি বলবো, 2 বছর প্রেম করলাম, কত কিছু করলাম, ঘুরলাম ফিরলাম, আর তারপরে সে বলে কি না, শঙ্কর দা তোমায় আমি দাদার মতো ভালোবাসি। আসলে যেই ওর বাবা ওই সরকারি চাকরি পাওয়া ছেলের সঙ্গে বিয়ের আয়োজনটা করে দিয়েছে, অমনি উনি আমাকে ছেড়ে বিয়ের পিড়িতে বসে আমাকে একটা আস্ত দাদা বানিয়ে দিয়েছে। আর কি আমি এখন বসে হাত কামড়াচ্ছি? করো না শঙ্করদা, আমি তো এসে গেছি। শোনো শোনো শোনো, I can help you. শোনো, আচ্ছা আমার নাচের স্কুলের বন্ধু নাকি মনে আছে? খুব ভালো মেয়ে, ভীষণ ভালো নাচও করে, আলাপ করবে নাকি? আমি কিন্তু পরিচয় করিয়ে দিতে পারি। ও কিন্তু এখনো সিঙ্গেল। না, নাচের স্কুলের কিনা মানে নাচ জানে, মানে নাচাতেও জানে। হ্যাঁ? না বাবা, আমার খুব শিক্ষা হয়েছে, আমি ওই নাচের স্কুলের ধারে কাছে আর যেতে পারছি না। আমি এখন একটু একটু প্রেমে স্টপ দিচ্ছি, মানে যাকে বলে বাংলায় বিরতি। সে কি বাস। এত তাড়াতাড়ি প্রেমে স্টপ? মানে প্রেমে বিরাগ? বিরাট ফিরাক নয়, একটু খানিকের বিরতি। I need time to reevaluate myself. মানে পরের বছরের জন্য একটা নতুন স্ট্র্যাটেজি চাই তো নাকি? তাই বলো, তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে। উফ, ভয় ফয় কি আছে, প্রেম তো থাকবে কি। তবে আমার কথা ছাড়, তুই নিজের কথাটা বল, কি প্রেম টেম হচ্ছে নাকি? প্রেম তাহলে হয়েছে। বাবা জানতে পারলে চুলের ঝুঁটি ধরে বিয়ে পিড়িতে বসিয়ে দেবে। তুমি তো জানো। আচ্ছা, মায়ের সাথে দেখা করেছো? বাবার সাথে? আমি মাত্র দেখলাম পুজোর ঘরে, আর মামা ওই দেখা হতেই বললো শঙ্কর স্টেশনে যেতে হবে। এই, কি আমার বাবার সম্বন্ধে একদম এরকম বলবে না। শঙ্কর কোথায় গেলে? ওই হয়ে গেল, এইবার লেকচার শুনতে হবে। এই শঙ্কর, আরে এসছো তো কিছুক্ষণ, এখন এই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? আরে বাবা মা কেমন আছে? বাবা আমার ঠিক আছে, পালাচ্ছি কোথায়? আমি তো একটু বকুলের সঙ্গে কথা বলছিলাম, আমি দেখি মাইমা কি করছে। না, না, শোনো, শোনো, শোনো। তোমরা বসো, আমি দেখি মা কি করছে। হ্যাঁ, তোমরা কথা বলো। আরে বসো না। খেয়ে বসছি বাবা। আরে বসো বলছি। বসে ঘরে পরে যাবে। মাইমা তো আর পালিয়ে যাচ্ছে না। তা বলো কেমন, ওই তোমাদের ওখানে ওয়েদারটা কেমন দেখে এলে বলো। মানে গাছপালা, মানে গাছ মানে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ভালো নয় তো। আরে ভালো হবে কি করে? ওই তো এই লোকজন তো পিল পিল করছে, গাছপালা কেটে ফেলছে, আর আর কারখানা কিচকিচ করছে, আর এই বোমা ফাটাচ্ছে ফটাফট। নিজেদের কোনো নিজস্ব একটা স্বভাব আছে তো। এই মামা শোনো না, বলছি তোমার সিক্রেটটা কি বলতো? মানে বাবা তো তোমার থেকে 2 বছরের ছোট, তোমার বাবা কত বুড়ো হয়ে যাচ্ছে, আর তুমি আমার
আমার সিক্রেট হ্যাঁ। আসলে আমার সিক্রেট হচ্ছে তোমার ওই মাইমা। হ্যাঁ, এই মাইমার যত্ন। হ্যাঁ, মাইমাকে বলে না দিও জানা, পায়া ভারী হয়ে যাবে। তারপর আমি রোজ এক্সারসাইজ করি, আর নিজেকে ব্যস্ত রাখি, আর বাগান করি। বাগানে ফুলকপি দেখো দেখি চলো। বাগানো স্টেশন, স্টেশনে যেতে হবে না? স্টেশন একটু করে দেখবো, বাগান স্টেশনে নিতে দেবে না? বাপরে বাপ। আমি স্টেশনে যাবার আগেই দেখি ইনি চলে এসছেন। তবে তুমি যাদের কথা বলেছ তারা আসেনি, তার বদলে ইনি এসেছে হাতে ওর একটা চিঠি নিয়ে। তাই না? চিঠি? তো ইনি কে? কি পরিচয়? আগে আমার নাম ললিত ঘোষ। দীনেশ দা, উনি আমার দাদার মতো। আসতে পারলেন না। আসলে আমার বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমার বৌদি বাথরুমে পড়ে গিয়ে পা মুচকে গেছে, সে এত ফুলে গেছে। এই দীনেশ দা চিঠিতে সব লিখে দিয়েছে। আমি তো এর মাথা মুন্ডু কিচ্ছুই বুঝতে পারছি না। আরে ওরা আসতে পারলো না সেইটা বুঝলাম, কিন্তু তুমি কে? আমি তো দীনেশ দা নিজের লোকের মতো। ওনারা তো আসতে পারলেন না, কিন্তু আপনার ঘরটা তো ভাড়া দেওয়া হয়ে গেছে, তার বদলে আমি চলে এলাম। শোনো ছোকরা, ঘর ভাড়া বদলায় হয় না। হ্যাঁ, ও না আসতে পারলে ঘর ফাঁকাই থাকবে। এমন জানলে তো আসতাম না। দাদা বললো তুই যা, একটু ঘুরে টুরে আয়। ঘুরে টুরে আসতে তো কোনো অসুবিধা নেই, একটু ঘুরে টুরে ফেরত চলে যান। হ্যাঁ, ফেরত যাবো? আরে ফেরত যাবেন না থাকবেন এটা আমার মাথা ব্যথা নয়, কিন্তু এইখানে চলবে না। ঠিকই বলেছো মামা। আপনি কে বলুন তো? কোনো ব্যবস্থা না করে ব্যাগ নিয়ে আমি চলে এলাম। আপনি একটা কাজ করুন, আপনি স্টেশনে চলে যান। যদি ওয়েটিং রুমে জায়গা পান, রাত 2টোয় তো একটা গাড়ি আছে, ওটায় চাপবেন আর সকালে বাড়ি পৌঁছে যাবেন। ঠিক আছে, যান। কি ঝঞ্ঝাটে বললাম বলুন তো। দাদা বললো আপনারা নাকি কুটুম মানুষ, কোনো অসুবিধা হবে না। বোকামি করলে তো ঝামেলা হবে। কি বললে? কুটুম? বাজে কথা। দেখুন মশাই, আমি হচ্ছি রিটায়ার্ড জাজ বটকৃষ্ণ দত্ত। এরম নাম ভাড়িয়ে তা আচ্ছা, আপনি কি দীনেশ বাবুর ভাই? ভাই না, ভাইয়ের মতো। এক বাড়িতে থাকা হয়? এক বাড়িতে না, মানে এক পাড়াতেও না। ওদের কলা বাগান, আমাদের চোরা বাগান, পাশাপাশি থাকি, অনেক দিনের পরিচয়। স্যার, একটা কথা বলবো? বলতে পারো। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাকে তুমি করে কথা বলবেন? কি বললেন? তুমি? ও স্যার, আসার আগে খুব সুন্দর একটা বাগান দেখলাম, ফুলকপি হয়েছে তাতে। আপনি নিজে হাতে বাগান করেন স্যার? কে?
আমাকে তেল দিচ্ছ বুঝি? অয়েলি। তোমার বাড়িতে আর কে কে আছে? ও বাড়িতে মা, বাবা, বউ, ভাইপো, ভাইজি, দাদা। বলো যাক। তুমি একটি আসতো যাকে। আরে আমি জিজ্ঞেস করছি তোমার বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে আছে? কি যে বলেন স্যার, আমার তো বিয়েই হয়নি, তাহলে স্ত্রী ছেলে মেয়ে কোথা থেকে আসবে? বিয়ে হয়নি? তা ওখানে ওই জিমকেশটার মতন দাঁড়িয়ে না থেকে সোজা স্টেশনে চলে যাও। ফ্যামিলি ম্যান ছাড়া আমি কাউকে ঘর ভাড়া দেবো না। শুনলাম দিনেশ রাতেও আসেনি, বাথরুমে পড়ে গিয়ে কার নাকি পা ভেঙেছে। কি করে কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু এই 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 একটা উটকো ছেলেকে পাঠিয়ে দিয়েছি। এই আর তারপর বলে আমাদের ঘর ভাড়া দিতে, হ্যাঁ? আর তারপর একটা ব্যাচেলার। এই ধরো কোথায় গেল চিঠিটা? হ্যাঁ এই না, এই ধরো। ওই চিঠি মিঠি আমার লাগবে না, তোমাকে তো জিজ্ঞেস করছি, তুমি বলো না। মাসিমা, আমি বলছি, আমার বাড়িতে ও একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। আরে। বৌদি বাথরুমে পড়ে গিয়ে মুচকে গেছে, পা ফুলে একেবারে কলা গাছ। আরে কদিন ভাবলাম একটু আনন্দ করবো সবাই, তা না। হ্যাঁ, আসতে পারবে না, তাই বললো ললিত তুই যা একটু ঘুরে আয়। তোমার নাম বুঝি ললি? তা বাবা তুমি কি করো? আগে আমি বেঙ্গল চেম্বার অফ কমার্সে চাকরি করি। খুব ভালো। এত ঠিক বুঝি জেনে করবেটা কি? এই যে এটা তুমি সোজা ছেড়ে চলে যাও, যাও যাও যাও। আরে তুমি কি গো, ছেলেটা এত রাতে ট্রেনে করে এত দূরে এলো, আর তুমি চলে যেতে বলছো, তাড়িয়ে দিচ্ছ? হারিয়ে দিচ্ছি না, চলে যেতে বলছি, আর সেটাই ফাইনাল। শোনো বাচ্চা, এসে যখন পড়েছো একটা ব্যবস্থা ঠিক হবে, এবার আমার ফাইনাল। আচ্ছা আচ্ছা, আমি কলা বাগানের দিনেশকে ঘর ভাড়া দিয়েছিলাম। ইয়েস অর নো? তুমি কি দিনেশ? হ্যাঁ আচ্ছা তুমি থামবে এবার, এই কি তোমার ইজলাস পেয়েছো? সবাইকে খালি প্রশ্নের জালি জেরবার করবে। শোনো বাচ্চা, তুমি একটু বসো, চলো একটু বসো, একটু চা খাও। বসবো? দেখো, হ্যাঁ নিশ্চয়ই বসবে, আমি তো বসতে বলছি, ও কথা শুনতে হবে না। হ্যাঁ তুমি বসো, এই নাও, এই দেখো আমি চা নিয়ে এসেছি। সত্যি মাসিমা, মনটা একটু চা করছিল। আজকে রাতটা থাকো, তারপর একটা কিছু ব্যবস্থা আমি করে দেবো। চা হয়ে খুব ভালো হলো। আর কি কি হলে তোমার ভালো হতো কখন? আচ্ছা শোনো, তুমি চুপ করে বসে থাকবে। না 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 না, একটি চিঠি দেখিয়ে এই শোনো, তুমি চা খাও, এই নাও, খাও, চা খাও, চা খাও, চুপচাপ বসে থাকো। হ্যাঁ হ্যাঁ, তুমি চা খাবে আর তুমি এখানে বসে থাকবে, ঠিক আছে? মাসিমা বলে ঘরে ঢুকে পড়লো, তুমিও গলে গেলে। একটা মানে এই যে ছড়াটা তোমার, দেখো আমি তোমাকে বলছি, এই ছড়া তোমার যেন কানটি কেটে নিয়ে না যায়। হ্যাঁ, একটি এই চিঠি দেখিয়ে কেউ ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও যাও। আচ্ছা তুমি শান্তিতে চা খাও, এই নাও। এই ছেলেটি একেবারে চুমুচ হয়ে ঢুকছে, একেবারে একে বলে রাখছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, থাক বাবু থাক। প্রথমবার দেখছি আপনাদের, আমার মা বাবার মতো। তুমি এসো না, চাটা খাও না, দিলাম তো। থাক থাক, প্রণাম করতে হবে না। অতি ভক্তি কিসের লক্ষণ কি বলে দিতে হবে নাকি? হ্যাঁ, এখন বসে তো যখন চাটা শেষ করে উঠবে বলে গেলাম। বসো বাবা বসো, একটু শান্তিতে চাটা খাও তো। আমি দেখি রান্নাটা একটু দেখে আসি। হ্যাঁ এই না, আর একটু দেখবো চা। ওকে ঠিক আছে, তুমি চুপ, একদম কোথাও যাবে না। হ্যাঁ তুমি এখানে বসে থাকো, আমি রান্না দেখে আসছি।
বিশ্রাম হলো, ঘুম হলো নিজের ঘরে। মামা ডেকে পাঠিয়েছে বুঝি। হ্যাঁ ঘুম হয়েছে, বড্ড টায়ার্ড ছিলাম। আচ্ছা শঙ্কর বাবু বলুন। কি করি বলুন তো, আজ রাতের ট্রেনে ফিরে যায়। আরে দূর মশাই, এসেছেন যখন চেপে বসে থাকুন। আরে ঘুরুন ফিরুন দেখুন, আর মামিমা তো আপনার ঘরে। কিন্তু আপনার মামা তো একেবারে খাপ। ওইখানেই ভুলটা করছেন। জানেন, মামার বাইরেটা একটা ঝুনো নারকলের মতো। বাইরেটা প্রচন্ড শক্ত, তবে ভেতরটা তেমনই নরম। আসলে কামান দেখেছেন, সামনে যাকে পাবে টপ দিয়ে উড়িয়ে দেবে। তবে পুরোটাই একটা ফাঁকা আওয়াজ, বুঝলেন? একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে। আপনার চা। এই গোকুল, এই মামা কইলে তুই বাজার চলে যাও নাকি? না না, ডাক করেনি তো, আমি তাই ভাবলাম। মানে মানে জ্বালিয়ে মারলো, মানে একটু যে তিনজন মিলে বসে একটু চা আড্ডা, এগুলোরও উপায় নেই। চা খাচ্ছ খাও, তবে মনে রেখো মামার ডাক তোমার জন্য আসবে। ইন্টারভিউ এখনো কমপ্লিট হয়নি। চা খাচ্ছে। বাপরে বাপ, আমি আর এখানে নেই। তোমার ওই বাবার ঘেরার চোটে আমি একেবারে জেরবার হয়ে যাচ্ছি। তোমার খেটে পড়াই ভালো। ও এবার আমার দোষ। আসার আগে বলেছিলে এরকম একটা দারোগার সামনে পড়তে হবে। আগে হ্যাঁ বলেছিলাম। না কখনো নয়, বলেছিলে আমার মা বাবা একটু পুরনোপন্থী, তাদের একটু ম্যানেজ করতে হবে। আমার বাবা স্বয়ং এলেও ম্যানেজ করতে পারতেন না। ঠিক আছে, নইলেই পারতে। ফিরে যাও তাহলে। এই যাবো, ফিরেও আমি যাবোই। আমি আজ রাতের ট্রেনেই ফিরে চলে যাবো। কিচ্ছু হচ্ছে না তোমার। এই তোমার ওই আইনবাজ বাবা একটি সাংঘাতিক মানুষ। বলেছেন চিঠি লিখবেন দীনেশ দানাকে তাকে। ভাবতে পারছো দীনেশ বলে কেউ আছে কিনা সেইটাই তো জানি না। ধরা পড়লে একেবারে হাজত। তা আমি কি বলেছিলাম মিথ্যে নাম হারিয়ে এখানে আসতে? বলনি যে তোমার ওই দূর সম্পর্কীয় কি কুটুম আছে তার নাম হারিয়ে চিঠি লিখে দাও? কিন্তু আসল প্ল্যান তো তোমার জামাই বাবু। ও আর তুমি সেই প্ল্যানে নাচনি, ঘ্যান ঘ্যান করনি। যাও, কোনো ভয় নেই। আমিও নাচলাম আর তুমিও নাচলে। তুমি একটা গোবর গণেশ। এই, গণেশ বলে দাদা, গণেশ আমার বাবার নাম। ও শ্বশুরের নাম।
স্যার। আর এম করতে কি বাকি রেখেছ? এসো বসো। থ্যাংক ইউ স্যার। বেঙ্গল চেম্বার অফ কমার্সে কাজ করো, লেখাপড়া কতদূর করেছো? বিকম করেছি স্যার। অনার্স ছিল? হ্যাঁ ছিল। মানে নিজের ডিপার্টমেন্টে লোকেদের তেল মালিশ করো ঠিক? অয়েলি কি যে বলেন স্যার, আমার ডিপার্টমেন্টে তো আমি অফিসার। এমকম করোনি কেন? তো চাকরি পেয়ে গেলাম, তারপরে পরীক্ষা দিতে দিতে অফিসার হয়ে গেলাম, তাই আর ইনকম করা হয়নি। তো তোমাদের ডিপার্টমেন্টে কোনো এমকম এমপ্লয় নেই? আছে তো, বেশ কয়েকজন আছে। আমার আবার তাদের ধমক দিয়ে কাজ করাতে খুব ভালো লাগে। সেটা তো হবেই। হ্যাঁ স্যার, ঘরটা হবে? ঘর? এটার সাথে ঘরে কি সম্পর্ক? তোমার সম্বন্ধে একটু আগে খোঁজ খবর নি। খোঁজ খবর কেন স্যার, তার খবর পেতে তো অনেক সময় লাগবে। ততদিন থাকতে পারি? এখানে থাকবে না যাবে সেটা তোমার মাসিমার ব্যাপার, কিন্তু এখানে থাকবে না হাজতে সেটা খোঁজ পেলেই জানা যাবে। হাজত কেন স্যার? কেন? ট্রেসপাসিং এর করার জন্য? হ্যাঁ, আরে আইন টাইন কিছু বোঝো না? হ্যাঁ, ভগবত গীতা, এর থেকে ভালো বই আর লেখা হয়নি, তাই না স্যার? আমি আবার আমার মাকে প্রত্যেক দিন পড়ে শোনাই। তাই নাকি? তাহলে একটু পড়ে শোনাও না বাবা। এই সেরেছে, এত কথা বলার কি দরকার? ভগবত গীতা, সংস্কৃত, বাহ। জপা কুসুম সংকলম রামায়ণম মহাভারতম হনুমানম মুক্তাপণ্ডম। আমারে ভগবানের ছেলেটাকে নিয়ে পড়েছো? সত্যি বাবা, ওকে একটু শান্তিতে জল মিষ্টি খেতে দাও। তুমি যাও এখন। হ্যাঁ। বসো বাবা, বসো। একটু জল মিষ্টি না। আরো জল মিষ্টি খাওয়াও, খুব জল মিষ্টি খাওয়াও। হ্যাঁ, বসো বাবা, বসো। প্রাণটা সত্যি একটু জল জল করছিল মাসে। না কি যে রায়, একটু একটু এরকম হতেই পারে। তা আসলে কি জানো, মানুষটা যতটা বাইরে থেকে কঠিন, ভেতরে ঠিক নরম, অনেক নরম, অনেকটা ওই নলেনপুরের সন্দেশের মতো। আচ্ছা দেখি, দাঁড়াও দাঁড়াও, তুমি নাও না জল মিষ্টি, আমি দেখি বকুল কি করছে। হ্যাঁ বকুল, বকুল শুনতে পাচ্ছে না, বোধহয় নাচের প্র্যাকটিস করছে। আমি একটু বোনাটা করি। হ্যাঁ তুমি বসো। আপনার মেয়ে নাচও জানে? ওর অনেক গুণ, তাই না মাসিমা? তা নিজের মেয়ে বলে কি বলবো, মেয়ের আমার অনেক গুণ, সব কিছুতে এক নম্বর। এই যে এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তারপরে কলকাতায় রিসার্চ করার জন্য সব ব্যবস্থা করে নিয়েছে নিজে নিজে, তারপরে নাচ গান তো আছে। আপনার মেয়ে সেরা সেরা। আমার মেয়ে সব কিছুতে খুব ভালো। আজকালকার ওই যে কি সব প্রেম টেম করা, কি হলো, কেউ নাম করছে নিশ্চয়। আমার মা নিশ্চয়। ঠিক বুঝেছেন, ছেলের বিপদের কথা। কিসের বিপদ? তুমি ঘরের কথা ভাবছো? ও নিয়ে কোনো চিন্তা করো না, ও আর তুমি থাকবে, তুমি থাকবে। তোমাকে কে সরাবে দেখি? একটা কথা বলি বাবা,
তুমি বিয়ে করনি কেন? আপনার কাছে বিয়ের কথা বলতে সংকোচ বোধ হচ্ছে মাসিমা। আমি তো তোমার মায়েরই মতো, অত সংকোচের কি আছে, বলোই না। আসলে মাসিমা, পাত্রী তো ঠিক করাই আছে, আমার মায়েরও তাকে খুব পছন্দ। তাহলে বিলম্ব করছো কেন? বিয়েটা করেই ফেলো। আসলে মাসিমা, আমি একটু কম, ও কম, কম মানে? মানে বি কম। তুমি বুঝি বেশি? হ্যাঁ মাসিমা, এই কম বেশির প্যাঁচে বিয়েটা আটকে আছে। কি জানি বাপু, এইসব কম বেশি ব্যাপার আমি বুঝি না, আমার ভালো লাগে না। আমি খালি বুঝি রূপ, অর্থ আর হিয়ে, এই তিন নিয়ে বিয়ে। তা বিকম একটু কম হলো, তাতে কি হলো? সেই কথা তো আমিও বুঝি না মাসিমা। আচ্ছা, তুমি তো দেখতে শুনতে ভারী সুন্দর, একদম ওই কার্তিক ঠাকুরের মতো। আর তোমার রোজগার পাতিও ভালো। তোমার কথা শুনে মনে হয় তুমি বেশ বড় ঘরের ছেলে। তাহলে অসুবিধেটা কোথায়? ও বুঝেছি, পাত্রীর বাবা বুঝি তোমার এই মেষ মশাইয়ের মতো কুমার। শুধু পাত্রীর বাবাই না মাসিমা, আমার হবু শাশুড়ি মাটিও কর্তার প্রধান। ও, ওর তো আমার পাল্লায় বিয়ে দিয়ে ছাড়তাম। আশীর্বাদ করুন মাসিমা, আমার ও হবু শাশুড়ির মতিগতি ঠিক যেন আপনার মতো হয়। হবে, হবে। আমার কথা কখনো ঠিক হয় না, ভুল হয় না, ঠিক হয়। তা আমার আশীর্বাদে আর ঠাকুরের আশীর্বাদে এই ঠিক করা পাত্রীর সাথে তোমার খুব শিগগিরই বিয়ে হবে। ধন্যবাদ মাসিমা। আর বকুল ও মাইমা তো তৈরি হচ্ছে। আর বকুল, ও বকুলের বড্ড মাথা করেছে, ও তোমাদের সঙ্গে যাবে না। চিন্তা করো না, আমি তো আছি। তুমিও যাবে না? আরে বকুল একটু ওষুধ টষুধ খেয়েছি কিনা, হ্যাঁ? আর তুমি যে যাবে না তোমার মাইমা জানে তো? মামিমাই তো আমায় বললো যে বকুলের এই শরীর খারাপ। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। ওর যদি কিছু দরকার পড়ে আমি নিয়ে আসবো। ঠিক আছে। মামা, একটা
কথা না বলে পারছি না। হেভি লাগছে তোমায় কিন্তু, হ্যাঁ? ওরে, এই ড্রেসটা কিন্তু জব্বর। উফ! এই বাজে কথা না বলে ফাঁসানো হচ্ছে, হ্যাঁ? এই যাও দেখো মাইমা কি করছে, দাও। রেগে যাচ্ছ কেন? আরে, আমার মনে হচ্ছে তুমি আজকে একটু বেশি খুশি। কি ব্যাপার, পুজোর পরে মামিমাকে নিয়ে কোনো প্ল্যান আছে নাকি? না, মানে মামিমাকে নিয়ে লং ড্রাইভে যাওয়ার প্ল্যান আছে নাকি? মামিমা কিন্তু খুব ভালো লাগে। ফাঁসানো না করে যাও দেখো কে কে মানে মাইমা কত, যাও 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 ব্যস্ত হচ্ছে কেন? মাইমা মাইমা যাও বলছি, যাও। কে বাবা রে, এমন করে মাইমা কই গেলে? এই তো এসে গেছি, ওই তো। চলো। ও বাবা, একেবারে বেনারসি, হ্যাঁ? গায়ে কি মেখেছো গো? আতর না সেন্ট? অঙ্ক করো না তো, 3 কাল দিয়ে 1 কালে ঠেকলো, এখন গা আতর মাখবো? না কর্তামশাই, তোমার সাজটাও তো খুব সুন্দর হয়েছে। আরে ধুতি দিয়েছে ভাগ্নে, পাঞ্জাবি দিয়েছে মেয়ে, আর লাল দিয়েছে তুমি। আমার এই বেনারসিও তো তোমারই দেওয়া। তুমি যা বলো আমি তোমাকে কিছুই দিই না। দিয়েছো, অনেক দিয়েছো। আবার বলো না, কানটা দিয়ে যায়। ছাড়ো তো, চলো, দেরি হয়ে যাচ্ছে। বকুল, ও বকুল, মিষ্টির বাক্সটা নিয়ে আয়। আরে, ওকে। তুমি নিয়ে এলে? হ্যাঁ। বকুলের মাথা ব্যথা কমলো একটু? না মামা, ওর তো বড্ড শরীর খারাপ, ও আসবে না বলছে। আচ্ছা, শুয়ে থাক, ওষুধ লাগলে তুই এনে দিবি। হ্যাঁ আমাদের হয়তো ফিরতে একটু দেরি হবে, আমরা আসি। হ্যাঁ, কোনো চিন্তা করো না, তোমরা ভালো করে পুজো দিও। চলো, দেরি হয়ে যাচ্ছে তো। মেয়েটা বাড়িতে একা থাকবে? ও ছোঁড়াটা যে আছে, হ্যাঁ? আরে তুমি না, শঙ্কর তো আছে, আর তারপরে মেয়ে যখন দিল্লিতে পড়াশোনা করে, তুমি কি খালি গিয়ে দেখতে যাও সে কোথায় যাচ্ছে না যাচ্ছে? অত চিন্তা করতে হবে না, চলো। আর ললিত ভারী ভালো ছেলে, ভদ্র সভ্য, আমার তো ওকে খুব ভালো লেগেছে। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে এখন। চলো চলো। আজি জ্যোৎস্না রাতে সবাই গেছে। আরে চলে না বলে, আরে ওই হলো, আজি জ্যোৎস্না রাতে সবাই গেছে। ও বলে 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 বলে
এসে গেছে লা 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 লা। এই, তোমার বাবা খুব রোমান্টিক লোক মাইরি, কি ফাটাফাটি গাইলো। এই আমারও তো ইচ্ছা করছে একটু গান গাইতে, শুধু তুমি আর আমি, আর কেউ করতাম নেই। আসার পর থেকে তো এই সুযোগটাই খুঁজছি, কত কষ্ট করে একটু একা পেলাম তোমাকে বলো। বারে শুধু তুমি কষ্ট করে আমায় একা পেয়েছো, আমিও বুঝি সুযোগ খুঁজছিলাম না। মাথা ব্যথার প্ল্যানটা তো আমারই ছিল। তবে শোনো, এখানে বসে গান করলে হবে না, পাশের ঘরে শঙ্করদা আছে, সাবধান। কিছু একটা বলে তোমার ওই শঙ্করদাকে বাইরে পাঠিয়ে দাও। কত কষ্টে একটু একা পেলাম তোমায়, একটু জমি প্রেম করি দুজনে। খুব প্রেম জেগেছে মনে, তাই না? তোমার দেখি সাহস বেড়েই চলেছে। ছুঁচ হয়ে ঢুকেছিলে। আর চুচুন্দার হয়ে বেরোচ্ছি। বাই দ্য ওয়ে, চুচুন্দার মানে জানো? ছুঁচু। তোমার বাবা আমাকে ছুঁচু বলে দিয়েছেন। আমার বাবা যাকে যা বলার ঠিকই বলে। তাই বলে জামাইকে কি কেউ ছুঁচো বলে? দেখো, আমি জামাই হিসেবে কিন্তু ফার্স্ট ক্লাস। চেহারা আমার প্রিটি বিউটিফুল, নম্র, ভদ্র, শিক্ষিত। তাহলে ভেবে বলো, বিয়ে করতে আমি আটকাচ্ছি তাকে? আটকাচ্ছে আটকাচ্ছে। আমার বাবা আমার জন্য ছুঁচ নয়, ছুঁচও নয়, একেবারে রাজপুত্র আনবে। তোমার মতো কম ছেলের সঙ্গে আমার বাবা মোটেও সম্বন্ধ করবে না। করবে করবে, তোমার মা আর বউ শাশুড়ি মা করবে। আর তোমার মা না থাকলে তোমার বাবা কবে খেয়ে দিয়ে দিত। আমি একটু কম বলে তোমার মা সহানুভূতি দেখিয়ে দিয়েছে। কিন্তু মার সহানুভূতি তো শুধু হবে না। ঠিক বলেছো। এই তোমার বাবা এত প্রশ্ন করেন, সামনে গেলে কেমন যেন একটা হয়ে যায়। আচ্ছা ভেবে বলো, বিয়ের আগে কোন ছেলেকে এত প্রশ্নের সামনে করতে হয়? দেখো, মেয়েদের তো করতে হয়, তাহলেই ভেবে দেখো মেয়েদের কেমন লাগে। সেসব আদিকালের কথা। এখন the last word is love. শোনো, জজ সাহেবের রায়টা চাই। আমি ছুঁচো না, ছুঁচো না, আমি ওনার অতি উপযুক্ত জামাই। না না, তুমি ছুঁচো কেন হবে? তুমি হলে আমার হ্যান্ডসাম প্রেমিক, আর হতে চাও বাবার পছন্দের জামাই। চেষ্টা চালিয়ে যাও। ও, এই ব্যাপার। মামা মামি বাড়ি নেই, সেই সুযোগে নিজের ঘর ছেড়ে এই বকুলের ঘরে গিয়ে আড্ডা জমিয়েছে। দাল মে কুছ কালা হ্যায়। আমাকে মনে হচ্ছে একটু ইনভেস্টিগেট করতে হবে। মহারানীর আদেশে সেই চেষ্টাই চলছে। তাহলে এখন প্রেম করার সুযোগটা ছাড়ি কেন বলো? এই চলো না একটু বাইরে প্রেম করে আসি দুজনে। দেখো কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে। খুব ইচ্ছা করছে আমরা দুজনে একটু লাভ সিন করে আসি। লাভ সিন? খুব গোলাপ জেগেছে মনে। আচ্ছা চলো, তবে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, কিন্তু মা বাবা যদি ফেরত চলে আসে। আচ্ছা চলো। আজি জ্যোৎস্না রাতে সবাই গেছে চলে, আর আমরা যাবো জজ সাহেবের বাগানে। কি ব্যাপার? জ্যোৎস্না রাতে বাগানে যেতে যেতে থেমে গেলেন কেন? আমি তো চলেই যাচ্ছিলাম। যাচ্ছিলেন? তা কোথায় যাচ্ছিলেন? কেন? হ্যাঁ? আমার ঘরে। আপনার ঘরের রাস্তা বুঝি আমার মামার ঘরের মধ্যে দিয়ে যায়? আচ্ছা, এই ঘরে আসার অনুমতি আছে আপনার? হ্যাঁ, কি করে বলুন তো, কি মনে করে এখানে? কি মনে করে? কি 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 মনে করে? খুব
চা তেষ্টা পেয়েছিল, বেরোলাম, বকুল দেবীর সাথে দেখা হয়ে গেল। তারপরে চা বাগান, কলা বাগান, বকুল দেবী কিছু বলুন না। তা বকুল না না কি বকুল দেবী, তা বকুল দেবী চা খাওয়া ঠিক কোথায় হচ্ছিল? যাওয়া হচ্ছিল কোথায়? চা খেতে না হাওয়া খেতে? আচ্ছা, একা যাচ্ছিলেন না দুজনে? আমি যেন শুনলাম আপনারা আমার ওই মামার বাগানে কি সব লক সিন টপ সিন করতে যাচ্ছিলেন। এই ব্যাপারটা কি ঠিক করে বলতো, এনার সঙ্গে তোর সম্পর্কটা কি? শঙ্করদা, হ্যাঁ? বুঝতেই তো পারছো। বকুল, মানে আমার দুঃখের কথাটা জেনে নিলি, আর তোকে যখন জিজ্ঞাসা করেছিলাম বাবারে, ভয় হয় না? তুমি যদি বাবাকে বলে দিতে। সে বুঝলাম। কদিন ধরে দুজন দুজনকে চেনো? 2 বছর হলো। ও। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই, বকুলি। না না, আপনার কোনো দোষ নেই। শুধু দেখা না হলে বুকে ব্যথা হয়, আর দেখা হলে সেই ব্যথায় প্রেম, তাই না? আপনি কি করে জানলেন? আমি কি করে জানলাম? জানা আছে। এইবার ব্যাপারটা আমি বলছি, মানে দিল্লিতে গিয়ে দুজন দুজনের দেখা হবে, প্রেম, তারপর এখানে নিজের নাম ভাঁড়িয়ে আসা ওই মামার মন জয় করার জন্য, তাই তো? বকুল, আমি একটা জিনিস বলে দেব, প্ল্যান যাই হোক, ওই মামাকে ম্যানেজ করা অত সহজ হবে না। সেটাই তো, আসার পর থেকে আপনার মামাকে ম্যানেজ করার চেষ্টাই করছি, কিন্তু কিচ্ছু লাভ হচ্ছে না। স্যার, একটু হেল্প করুন না স্যার, প্লিজ। আমি বকুলকে খুব ভালোবাসি। প্লিজ শঙ্করদা, Please, প্লিজ শঙ্কর। কষ্ট দিও না। বেচারা কত দরদ! আরে, বলি না, যে আমার হবু বউ। প্লিজ। আমি বুঝেছি, ওই কামানের সামনে দাঁড় করাচ্ছ আমাকে, তাই তো? মানে মানে প্রেম করবে তোমরা দুজন, হ্যাঁ। আর মামার গোলার সামনে দাঁড়াবো আমি, তাই তো? হ্যাঁ? না, এ আমার দ্বারা হবে না। আমার ছেড়ে দাও ভাই, আমি তো ব্যর্থ প্রেমী। তবে আই উইশ ইউ বোথ অল দ্য বেস্ট। তাহলে কি বোঝা গেল? কি? কি? প্রেম 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 প্রেম। একটু ভয়, একটু ঝুঁকি, একটু ভয়, একটু ঝুঁকি, নেই তবু এতটুকু সেই হয়েছে। তোমরা যা করার, যা দেখার, যা করার করো। মামা মামি আসার আগে ভেবে নাও কি করবে। আমি চললাম। কত কি মরে যায়।
সো হোয়াটস দ্য নেক্সট স্টেপ? আমি আর পারছি না। তোমার ওই খেপ চুরিয়াস বাবা একটি সাংঘাতিক লোক। তাই তো দেখছি তোমার দ্বারা তো কিচ্ছুটি হচ্ছে না। ও, এবারে আমার দোষ? তোমার বাবা একটি সাংঘাতিক লোক, আমি আর নেই এখানে। তোমার কেটে পড়াই ভালো। বাবার আসার টাইম হয়ে গেল। বাবার আসার টাইম হয়েছে বলো না। কি সম্পর্ক? বাবা এলো নাকি? ও দিদি, জামাই বাবু, তোমরা এসেছো? প্লিজ এসো, তোমরা কিছু করো। আয় আয় ভেতরে আয়। সে এসে পৌঁছানোর খবর দেওয়ার পর থেকে তো আর কিচ্ছুটি জানালি না। চিন্তা হয় না বুঝি? আমি তাই জামাইবাবুকে বললাম যে চলো আমরা যাই কলকাতা, দেখি এদের কি ব্যবস্থা। আর ব্যাপার, ওই বকুলের বাবা একটি সাংঘাতিক লোক, আইনের জেরায় আমাকে পারলে চিপিয়ে খান ভদ্রলোক। ওই ট্রেস পাসিং থেকে শুরু করে জেলের ঘানি টানার ভয় পর্যন্ত দেখিয়েছেন। উফ, বাবা। দাঁড়া, সব শুনতে দাও। এই জজ সাহেব তোমার চিঠিতে বলেনি, তাই তো? একেবারেই না। ও, আচ্ছা বকুল, তোমার মা কোন দিকে যাবেন মনে হয়? কাকে গলানো যাবে আগে? মা, তবে বাবা নারাজি হলে কি? এই, কি সাজাবো? বলেছিলে যে করেঙ্গে আর মারেঙ্গে। হ্যাঁ, দুদিনে বকু শ্বশুরকে একটু পড়াতে বলে না? পটানো, প্রথমে তো এন্ট্রি পাচ্ছিলাম না, জজ সাহেব ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছিলেন। কিন্তু ওই দীনেশ মজুমদারকে চিঠি লেখার ব্যবস্থা পর্যন্ত করেছেন। কিন্তু আমার শাশুড়ি মা, মানে হবু শাশুড়ি, দেবীর মতো মানুষ, ওনার দয়াতেই থাকার অনুমতি পেয়েছে। তা বকুলের বাবা ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, আরে মেজাজটা একটু চড়া হবেই। তবে আমার কি মনে হচ্ছে মাস বাড়িতে মাসিমার কথাটাই শেষ কথা, ওই আমার বাড়ির মতোই। তার দয়াতে তো তুমি থাকতে পেয়েছো। তা বকুল, মনে হচ্ছে আমার মাকে যদি আমরা রাজি করাতে পারি তাহলে আমাদের কাজ। আমার কিন্তু মনে হচ্ছে জজ সাহেব রাগী মানুষ হলেও ওনার মনটা বেশ ভালো। তোমরা যেন শুধুই ভয় পাচ্ছ। আরে ঠাট্টা নয়, আমার জজ সাহেব খুব একটু করছে না, যাই করছে। বকুল, কিছু বলো না। আচ্ছা বকুল, তুমি বলেছিলে তোমার বিস্তুত দাদা এখানে থাকে, তা সে কি বলে? শঙ্করদা জবে থেকে আমাদের রিলেশনশিপের কথা জানতে পেরেছে, আমাদের তো সাপোর্টই করছে, কিন্তু ওই বাবার সামনে মুখ খোলা সাহস নেই। আচ্ছা বকুল, কি মনে হয় তুমি কি তোমার মা বাবাকে কিছু জানাতে পারবে? বকুল বলবে তাহলেই হয়েছে। আসার পর থেকে এমন ভাব করছে যেন বাজা মাছটি উল্টে খেতে জানে না। খুব ডিপ্লোমেসি করছে, আমাকে নাচিয়ে এখন নিজে ভালো মানুষ সাজছে। মোটেই না। তুমি যে উল্টো পাল্টা কাজ করছো, বাবার সামনে গীতা পড়ার কথাটা বলি। এই বলেছিলাম না, নো রিস্ক নো গে। আরে একটু তো রিস্ক নিতে হবে। কেন? আমি বলিনি বাবা যদি তোমাকে জেলে পাঠায় আমিও তোমার সঙ্গে জেলে যাব? আমি বলিনি আমি ভাত খাওয়া বন্ধ করে দেবো? আরে বাবারে বাবা, খুব হয়েছে তোমাদের দুজনের। এবার আমরা এসে গেছি। তবে আমরাই ওনাদের সাথে কথা বলবো তোমাদের দুজনের বিয়ের ব্যাপারে। আমরা জানতে পারি আপনারা কারা এবং কেন এসেছেন এখানে? মাসিমা, মেসমশাই, আমরা হচ্ছি ললিতের দিদি আর এই জামাইবাবু। তা দীনেশ মজুমদারটাকে? না, আমার নাম প্রবীর বোস। আমার স্ত্রী সুলতা হলো ললিতের দিদি। তা সেই সূত্রে আমি ললিতের জামাই।
তো আপনাদের এখানে ট্রেসপাসিং করার অনুমতি কে দিল? হ্যাঁ? ওই দেখো আবার ট্রেসপাসিং। তুমি তোমার জাতীয়তাকে একটু বন্ধ করবে? এত ব্যস্ত হচ্ছ কেন? ব্যস্ত হচ্ছে কেন? আচ্ছা, তোমার ওই রাশিটা বলো দেখি, কি রাশি তোমার? আমার রাশি নিয়ে তোমার আবার কি হবে? কেন তোমার ওই ভাগ্যটা জানতে চেয়েছি। থাক, আমার ভাগ্য দেখতে হবে না। তুমি তোমারটাই দেখো। দেখেছি দেখেছি, আমার ভাগ্যে ওই গৃহ অশান্তি আর প্রপঞ্চনা। তা আমি যতদিন বেঁচে আছি তোমার গৃহে অশান্তি থাকবে। তা প্রবঞ্চনাটা কি করলো শুনি? প্রপঞ্চনাটা যা করার সে করেছে, আর জেনে শুনেই করেছে। এত হিয়ালি করছো কেন? ওদের একটু কথা বলতে দাও না। ঠান্ডা মাথায় শুনোই না কি বলতে চাইছে। মাথায় ঠান্ডা করবো কি করে? আরে কোনো শোনি তোমার ওই ভদ্র ছেলেটি এখানে মতলব বেটে আর ভুল পরিচয় দিয়ে ঘর ভাড়া দিয়েছে, আর এনারা ওর সঙ্গে বকুলের বিয়ের প্রস্তাব দিয়েছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও না, শোনো কথাটা বলো। শঙ্কর, শঙ্কর, তুমি ওখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তুমি তো সব জানতে বুঝতে পারছি। নির্ভয় একটা সত্য কথা বলবো? বলতে পারো, কিন্তু বিশ্বাস করো না করা। এই আপনার পা ছুঁয়ে বলছি, আপনি মতলবের কথা বললেন। এই 50 ভাগ নেন আমার এই জামাইবাবু, আর বাকি 50 ভাগ বকুলের। আর তুমি কি তোমার তুলসী মাতা নাকি? হ্যাঁ, মাসিমা ক্ষমা করবেন, আসলে বলো। হ্যাঁ, আমি বলছিলাম কি, এরা ছেলে মানুষ, এরা আপনাদেরকে বলতে ভয় পাচ্ছে। আর তুমি ওদের এটাও বলো যে ওদের এই প্ল্যানেতে তুমিও তো ছিলে, বলো। হ্যাঁ ঠিক। এবার আপনাকে একটা সত্য কথাই বলি। আমার শালাবাবু তো ওয়ার্ড ফ্রন্টে ধমক দিয়ে লোককে কাজ করায়, কিন্তু এই হোম ফ্রন্টে এই ধমক খেয়ে কি করে নিজের প্ল্যানটা এক্সিকিউট করে, এই সেটাই দেখতে চাইছিলাম। আর ক্ষমা চাইছি মেশামশাই, প্ল্যানটা আমাদেরই ছিল, যদি ধৃষ্টতা হয়ে থাকে মাফ করবে। ও মা, কি সাহস গো! কেন দেখলে? বলেছিলাম না তোমায়, এই ছেলেটি তোমার কান কেটে নিয়ে পালাবে। বকুলে তো আসেনি স্যার। হ্যাঁ, তুমি পালাবে কেন? তুমি তো দুদিন ধরে বসে মাসিমার আদর খাচ্ছিলে। মা, ও তো বলেছিল পাত্রী ঠিক করাই আছে। মায়েরও তাকে খুব পছন্দ। সে তো আমাদের বকুল গো। বিশ্বাস করুন স্যার, আমি আমি বকুলকে খুব ভালোবাসি। ভালোবাসো? মেয়েকে জিজ্ঞাসা করো যে ছোঁড়াটা যা বলছে সত্যি কিনা। ও আসতে চেয়েছিল, মানে ও তো বললে চলবে না, ইয়েস অর নো। তোমরা দুজনে মিলে আমাদের বন্দি করেছিলে কিনা? হ্যাঁ, তা আমি ভাবছি এত ফোনে করার কি ছিল, সোজা এসে বললেই তো হতো। বাবার কথা বাদ দে, শোন, আমাকে এসে তো বলতে পারতিস। আসলে আমি ভেবেছিলাম বাবা, মানে তুমি। আচ্ছা, প্রণাম করতে হবে না। প্রণাম করতে গেলে নিজের মাসিমাকে করো, ওনার দয়া শরীর। থাক বাবা থাক, তুমি কি গো, ছেলেটা প্রণাম করতে চাইছে আর তুমি প্রণাম করতে দিচ্ছ না? এই শোনো, তুই প্রণাম করবো, দেখি কেমন প্রণাম করে না, শিগগিরই প্রণাম কর। প্রণাম করছো করো, মাথায় কাঁঠাল তো আগেই ভেঙেছো। হ্যাঁ, আর আমার মেয়েও তো হাত মিলিয়েছে। প্রণাম করার ধরম না করলেও চলতো। শোনো, ওরা এসেছে বকুলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। পাত্র তো দুদিন ধরে তোমার বাড়িতে বসেই আছে। আমি দেখেছি ললিত ভারী ভালো ছেলে, ভদ্র,
মাতৃভক্ত, সভ্য, নম্র, ভালো কাজ করে। মাসিমা, ললিত বোধহয় আপনাকে আমাদের পরিবারের সম্বন্ধে এখনো কিছু বলতে পারেন। আমাদের বাবা গণেশ চন্দ্র ঘোষ, তিনি ছিলেন কলেজের প্রফেসর। রিটায়ার করে এখন আমাদের এলাহাবাদের বাড়িতেই থাকে। তা ওনারাও এই ললিতের জন্য বিয়ের কথা চিন্তা করছে। হ্যাঁ শোষায় একটা কথা আপনাকে অবশ্যই বলতে পারি। মাসিমা, আপনি কিন্তু ঠিকই বুঝেছেন। আমার শালাবাবু কিন্তু খুবই কেয়ারিং অ্যান্ড রেসপন্সিবল ছেলে। ও আপনাদের মেয়ে বকুলকে সত্যি খুব ভালো রাখে, এটা অবশ্যই বলতে পারি। আর মাসিমা, ললি ঠিকই বলেছে। আমাদের মা আমাদের বাড়িতে বকুলকে দেখেছে এবং বেশ পছন্দ করে। আর আমরাও তো বকুলকে দেখছি এতদিন, ভারী ভালো মেয়ে। তাই মাসিমা, আপনাদের কাছে এসছি এখন এই ললি আর বকুলের বিয়ের সম্বন্ধ নিয়ে। শুনছো জজমশাই? আর না, আমার পছন্দ, মেয়েরও পছন্দ। তোমার পছন্দ, মেয়েরও পছন্দ, গিন্নি আমার পছন্দ কিনা সেটা কি তোমাকে জানতে হবে না? আহা, তুমি তো দুদিন ধরে যাচাই করোনি কম। ওকে তো প্রশ্নের জালে পাগল করে দিয়েছো। আমি জানি ললিত বড় ভালো ছেলে। সেইটা তুমি ঠিক বলেছ, তোমার পছন্দ হবেই। সেইটা তুমি ঠিক বলছো, কিন্তু তুমি সেটা আমাকে জিজ্ঞাসা করে জেনেছিলে না জানবার চেষ্টা করেছিলে? আরে মা, তুই বাবার কাছে এসে আগে বলতে পারলি না কেন? না ভরসা ছিল না যে বাবা এই ছোঁড়াটাকে পছন্দ করবে? হ্যাঁ, তবে আর কি, সব তো ঠিকই হয়ে গেল। আমাদের তাহলে ললিতের মা বাবার সাথে কথা বলতে হয়, কি বলেন? মামি, আমি আছি ঘরে, আছি হুলো বেড়াল, কোন পেতেছি। আমি যাবো এলাহাবাদে। খবরদার! কাউকে কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না। আমার মেয়ের বিয়ে কথা আমি Cheers for my great mama. তাহলে বিয়ের চিঠি ছাপানোর ব্যবস্থাটা করে দিই। মনে রেখো, 3 দিন ধরে ঘরে সানাই বাজবে। বকুলের বিয়ে বলে কথা। চুপ করে আছো কেন? কুটুম এসছি, মিষ্টি আনানোর ব্যবস্থা করো। আরে মিষ্টির অর্ডার তো আমি দিয়েই এসেছি। এই এলো বলে বকুল ললিত জিন্দাবাদ, বকুল ললিত জিন্দাবাদ। দাদা, হ্যাঁ, তুই আগে আমার কাছে এসে বলতে পারেন না? ছেলেটা তো সত্যি ভালো। আপনারা কি বলেন? ভুল খাইয়ে দিল আমাদের। তবে ছেলেটা সত্যি ভালো, হ্যাঁ? কিন্তু একটি আসতো ঘুঘু। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ধন্যবাদ। আশা করি আজকের নাটক আপনাদের ভালো লেগেছে। নাটক শেষে পরিচয় পর্ব। প্রথম
প্রথমে নাটকের কলা কুশলীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবার পালা। খেপচুরিয়াস বাবা, রিটায়ার্ড জজ দত্ত মশাই। তবে এখন বোধহয় মেয়ের বিয়ের ব্যবস্থায় ব্যস্ত। অটবার মঞ্চে সবার চেনা মানুষ গৌতম শাহ। মা হবু জামাইয়ের কথায় কর্তার পো ধরা। আপনারাও কি এখন? অভিনয় বেশ কিছুদিন পল্লবী মুখার্জি। সঙ্গে রয়েছে তাদের আদরের মেয়ে বকুল। ঘরেতে ভ্রমরের ঠিক জানতে পারে, আর তার মায়ের কথায় সব ব্যাপারে একেবারে এক নম্বর। তান্না সামন্ত নৃত্য পরিবেশনা আমাদের কাছে পরিচিত ছিল, নাটকে এই প্রথম আবির্ভাব। এরপর বকুলের ভ্রমর ললিত, যে নিজের কথায় প্রিটি হ্যান্ডসাম, নম্র ভদ্র, তাই জামাই হতে আটকাচ্ছে কোথায়? অভিনয় আকাশ গুপ্ত, অটবার মঞ্চের প্রথম আবির্ভাব। তারপর দিদি সুতপা ঘোষ, জামাইবাবু অনিন্দ মাইতি। দুজনে সাহায্য না পেলে আজকের নাটক অন্যরকম হতো। শেষ দৃশ্যের সানাই হয়তো আপনারা শুনতে পেতেন না। সুতপা নাটকে এই প্রথম আবির্ভাব। অনিন্দ মাংস রান্নায় পারদর্শী, দেশান্তরীর কনস্টিটিউশন কণ্ঠস্থ, কিন্তু অটবার মঞ্চে প্রথম আবির্ভাব। He said he is full of ideas. সবার শেষে লাস্ট বাট নট লিস্ট শঙ্কর, অভিনয় অনির্বাণ কুণ্ডু। নিজে ব্যর্থ প্রেমী, কিন্তু বকুলের দিয়ে চিঠি ছাপাতে সে তৈরি। আমাদের আন্তরিক ধন্যবাদ তোমাদের স্পাউসদের জন্য রিহার্সালের সময় তাদের অন্যান্য দায়িত্ব থেকে ছুটি দেবার জন্য। এদেরকে আপনারা মঞ্চে দেখেছেন, কিন্তু মঞ্চের পেছনে যারা ছিলেন তাদের না হলে কিন্তু আজ সন্ধ্যের নাটক মঞ্চস্থ করা যেত না। সবার প্রথমে আমরা বলবো অদ্রিজা চক্রবর্তীর নেতৃত্বে শাওনি ও স্পর্শ চক্রবর্তী, স্নেহা আর মেঘনা, আমি যেমন ওদের আমি পরে পাঠিয়েছিলাম সাউন্ডের জন্য। আমাদের দ্বিতীয় প্রজন্মের ছেলেমেয়েরা মঞ্চসজ্জা এবং ব্যবস্থাপনা নিখুঁতভাবে সাহায্য করেছে। ওদের জন্য সবাইকে অনুরোধ করছি জোরে হাততালি দিন। নাটকের প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে সুদক্ষ কাজের বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই আলোক সম্পাতে অভিষেক ব্যানার্জি, প্রথম আবির্ভাব। শব্দ ও আবহ সঙ্গীতে শান্তনু চক্রবর্তী। Thank you people from Wall Sound, and also thank you to Shiben for setting up the sound and light system. Thank you Shiv Shankar for taking care of light and sound system requirements for our drama and lending a strong helping hand. সাজসজ্জা ও পোশাকে এতবার পোশাক চেঞ্জের জন্য মালার নাম গোপা ভৌমিক এবং গৌতম শাহ। সুস্মিতা ঘোষ, অঙ্কিতা বাগচি, গীতা মাসি, গীতা চৌধুরী ফর মেন। স্থির চিত্র গ্রহণ করেছেন যোগাদীশ দাস। চলচ্চিত্র সুভাষ সরকার এবং কল্লোল ঘোষ। সবার শেষে যে দুজন নাটকের অদৃশ্য অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী মঞ্চে নাটকের প্রতিটি সংলাপের দিকে নজর রেখেছিলেন, আর অভিনেতাদের সংলাপ বলার অসুবিধা হচ্ছে বুঝলে সাহায্য করার জন্য প্রস্তুত ছিলেন আমাদের দুই ডক্টরস আলোক ঘোষ এবং জয়তী সরস্বতী। আরেকজন অদৃশ্য থেকে সমানে সাহায্য
খাবারের ব্যবস্থা রাখার জন্য। সবশেষে ধন্যবাদ আপনাদের দর্শকদের আমাদের সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি। কাল দেখা হবে সবার সঙ্গে। আমরা কাজ করবো। ধন্যবাদ আপনাদের, ভালো লাগলো, আমাদের ভালো লাগলো। আর দুজন বাকি থেকে গেল, আমাদের দুই ডিরেক্টর। আমাদের তো বলা হয়েছে যে অয়েলিং করতে, তেল দিতে হবে তো একটু, নেক্সট ইয়ার কাজ পাবো নাকি তো সে হ্যাঁ জজ সাহেবের বাগানের কলা ফুলকপি আনতে ভুলে গেছি। এই তো তো দেবশ্রী আর জ্যোৎস্না দি We're not done yet. On behalf of everyone here, because I would say this drama was very much anticipated, but everyone did amazing. Thank you so much to our director.